অজ্ঞাত নামে এই তরুণীটিকে অপহরণ করে গণধর্ষণ করে পাক সেনা ও রাজাকার আল বদররা। তাদের পাশবিক লালসা চরিতার্থ করার পর মাথায় গুলি করে তাকে ফেলে রেখে যায় পথের পাশে। ত্রিপুরার একটি হাসপাতালে কয়েকদিনের চিকিৎসার পর তার মৃত্যু হয়। মূলত এভাবেই পাকিস্তানি বাহিনী ও রাজাকার আল বদররা চেয়েছিল গোটা বাঙালি জাতিকে নির্যাতন ও মস্তিষ্ক শূন্য করে ধ্বংস করা। রক্তে ভিজে গেছে আজ বাংলাদেশের বিনিময়ে আজ স্বাধীনতায় আনো তুমি মরণ যদিও জীবন কেড়ে। 29 অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুক্তাঞ্চল সফরে বের হন। কুষ্টিয়া সংলগ্ন 50 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা তখন হানাদার মুক্ত। তাজউদ্দিন মুক্তি সেনাদের ঘাঁটিতে যান, তাদের সাথে রণকৌশল নিয়ে কথা বলেন, তাদের সাহস যোগান, উৎসাহ দেন। তিনি সাধারণ মানুষের সাথেও কথা বলেন। তিনি মুক্তাঞ্চল থেকে মূলত বোঝার চেষ্টা করছিলেন স্বাধীন বাংলাদেশের মানুষের হৃদস্পন্দন কেমন হতে পারে। তাজউদ্দিন বাঙালিদের আন্তরিকতা, দেশপ্রেম আর স্বাধীনতা যুদ্ধে সক্রিয়তা দেখে মুগ্ধ হন। রংপুরের পাটগ্রামে মুক্তাঞ্চলে তাকে ব্যাপক সম্বর্ধনা দেয়া হয়। তিনি সেখানে স্বাধীন বাংলাদেশের একটি পুলিশ স্টেশন উদ্বোধন করেন, ডাক বিভাগের প্রতিষ্ঠার স্মারক হিসাবে অবমুক্ত করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিযুক্ত ডাকটিকে। কোন কোন জায়গা পর ব্যাংকার আছে? আমি ব্যাংকার মেজেন দেখছি 8 জন মানুষ। তারপরে এখানে মেজেন খানা ও স্টেশনকে পাশে ওই লোকের লাঙ্গার তার, তারপরে এখানে থাকে মেজর দুরানি। তারপরে এখান থেকে মুক্তিযুদ্ধের এক অনন্য ঘটনা হল শিশু কিশোরদের যুদ্ধে অংশগ্রহণ। মুক্তিযুদ্ধ যে সত্যিকার গণযুদ্ধে রূপান্তরিত হয়েছিল তা বোঝা যায় এই কিশোরের বক্তব্য থেকে। এভাবেই শিশু ও কিশোর গোয়েন্দারা হানাদার পাক বাহিনীর বিভিন্ন ক্যাম্প, বাংকার, তাদের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আক্রমণ পরিকল্পনা সম্পর্কে জেনে এসে মুক্তিযোদ্ধাদের জানাতো। সে মোতাবেকই রণকৌশল ঠিক করত মুক্তিযোদ্ধারা। তারপরে নয়নপুর আছে, তারপর বাগরা আছে, তারপরে নাম না জানা এই শিশুটি চট্টগ্রামের শালদা নদীর তীরবর্তী এলাকায় মেজর সালেকের কমান্ডিং এলাকাতে পাক বাহিনীর সামরিক তথ্য পাচারে অসাধারণ ভূমিকা পালন করে। We are fighting a war of attrition. In that we kill in self-defense as long as they are going to come and fight it out. মেজর সালেক যে অঞ্চলে যুদ্ধ করছিলেন সে অংশের মূল নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধের 3টি ফোর্সের অন্যতম কে ফোর্সের প্রধান মেজর খালেদ মোশাররফ। অমিত সাহসী, বলিষ্ঠ, দেশপ্রেমে উজ্জীবিত অসাধারণ এই যোদ্ধা সেদিন বর্ণনা করছিলেন তার রণকৌশল। কিন্তু ঘটনার সত্যতা যাচাই করতে যারাই পাকিস্তানিদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদেরই তারা বুঝিয়েছেন সবই মিথ্যে কথা, আর যদি সত্য হয় তাহলে তা ভারতীয়দের কাজ। তবে পাকিস্তানি ও তাদের দোসর গোলাম আজমরা কতটা সক্রিয় ছিল তার প্রমাণ অবশ্য সাংবাদিকরা ঠিকই ধরে রাখেন। গোলাম আজমদের সাহায্য নিয়ে আল বদররা বাংলাদেশে কি তাণ্ডব চালায় তার বর্ণনাই সেদিন দিচ্ছিলেন যশোর রোড ধরে আসা এই বৃদ্ধ। 3 বার পড়াইছে, লুট করেছে, মানে মানুষ একেবারে কাটে কাটে 2 ভাগ করে দিয়েছে, 2-3 ভাগ খন্ড করে দিয়েছে।
কচুরির মধ্যে টগরের মধ্যে মাথা জাগাইয়া নাক জাগাইয়া 3 দিন 4 দিন পর্যন্ত থাকতে হয়েছে। মেয়ে দিলে কত কত ছোট ছোট বাচ্চা কচুরির তলে থুয়ে আসতে হয়েছে, তাতে আমরা আনতে পারি নেই বাবা, আর ক্ষমতা নেই। Perhaps due to the monsoon, because they are declared aim actually that they would increase it during monsoon. And I think they have done so a little more. But we find that পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাজাকার বাহিনীকে বাহাবা দিয়ে বলেন, দেশপ্রেমিকরা এখন সক্রিয়। তাদের মধ্য থেকেই রাতারাতি গঠন করা হয় রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। being ruled by these guerrillas, army reaches there. Well, army can't reach everywhere. So what is happening really is that the people themselves are now organizing village defense. এদিকে ঢাকায় বসে পাকিস্তানিরা এসব প্রচারণা চালালেও জুলাই মাসের পরেই যুদ্ধের রূপ পাল্টাতে থাকে। ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের শরণার্থীদের শিবির ঘুরে সর্বহারা মানুষের পাশে থাকার যে আশ্বাস দেন তা তিনি জানিয়ে দেন সারা বিশ্বকে। অন্যদিকে মুক্তি সেনারাও সুসংগঠিত হয়ে সীমান্ত এলাকা থেকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে বাংলাদেশের মূল ভূখণ্ডে। সীমান্তবর্তী এই এলাকাতেই মুক্তিযোদ্ধারা সত্যমুক্ত করে আগস্ট মাসে। এখানে রৌমারী থানার পুলিশ ক্যাম্প দখল করে সেখানে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প। এ সময় বর্ষার মৌসুম চলে আসায় পাকিস্তানিরা পড়ে আরও বেকায়দায়। শুধু তাই নয়, ঢাকায় মুক্তি সেনাদের চোরাগুপ্ত হামলায় তখন দিশেহারা পাক সরকার। পাকিস্তানিদের মিথ্যা প্রচারের প্রতিবাদে তথ্য অধিদপ্তর উড়িয়ে দেয় দুর্দান্ত বাঙালি গেরিলা দল। আগস্টের পরে পাকিস্তানিরা বুঝে যায় একার পক্ষে এই পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। শুরু হয় মিত্রদের দিয়ে কূটনৈতিক যুদ্ধ। তাই ইয়াহিয়ার কণ্ঠে পরনিন্দার ঝড়। My borders are troubled, not by me, but by my neighbor. Shelling by field guns, mortaring by mortars. Activities by infiltrators, armed infiltrators across the border are continuing. I would like to know which displaced person, civilian, would like to cross that border under those conditions. বন্ধু পাকিস্তানকে আশ্বস্ত করতে 60 ও 70 দশকে বিশ্বসেরা কুখ্যাত কূটনীতিক হেনরি কিসিঞ্জার ভারতে আসলেও বুঝতে পারেন অবস্থা বেগতিক। তাই তাদের উদ্যোগেই পাকিস্তান জাতিসংঘে সোচ্চার হয়ে ওঠে ভারতের বিরুদ্ধে। By indulging in sabotage of food ships, India is trying to create conditions of famine for 75 million people of East Pakistan to fulfill its own political objectives. If the international community is genuinely concerned about possible food shortage in East Pakistan, it has an obligation to prevent India from indulging in activities which, if unchecked, cannot but endanger the sustenance of the people of East Pakistan. Now you know what the position is. Now you know that India, a predatory aggressor, a country that has never reconciled herself to Pakistan, has committed naked aggression for the third time on the soil of Pakistan. এ সময় সম্পূর্ণ অন্ধকারে থাকা পশ্চিম পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলগুলো না জেনে শুনেই ইয়াহিয়া ও ভুট্টোর পক্ষে সাফাই গাইতে শুরু করে।